জুনাইদের জ্ঞান হারানোর পর আয়রা এবং আমিরা দুজনেই ভীষণ হতভম্ব হলো। এটা কি হলো? জুনাইদের হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললো কেন তা তাদের বোধগম্য হলো না। তবে পরক্ষণে আয়রা রুহানি সৈয়দকে ডেকে আনলো। ছেলের বেহাল দশা দেখে তিনি বিরক্ত এবং একই সাথে হতাশ হলেন। অপমানে বিলাপ করলেন। জুনাইদের আব্বু, দেখে যান আপনার ছেলের দশা, নিশ্চয় মটটট খেয়ে পড়ে আছে। তিনি ভীষণ অবজ্ঞায় কথাগুলো বলতে গেলে থেমে গেলেন। জুনাইদকে টেনে তোলার সময় তিনি উপলব্ধি করলেন ছেলের প্রচণ্ড জ্বর। তিনি অবাক হলেন। শেষ কবে যে জুনাইদের জ্বর এসেছিল তা মনে করা বড্ড দায়। তিনি দ্রুত এমহান শাহরিয়াকে ডাক দিলেন। জুনাইদের আব্বু, এদিকে আসুন, দ্রুত আসুন, আপনার ছেলের শরীর গরম করেছে। ই আল্লাহ, এটা কি হলো হঠাৎ করে? রুহানি সৈয়দের কণ্ঠস্বরে মুহূর্তেই পরিবর্তিত হয়ে আর্তনাদের পরিবর্তন হলো। আয়রা হতবাক আদলে চেয়ে ধীরে কণ্ঠে সে বলল, আমি আম্মি, আম্মি উনি হঠাৎ এলেন আম্মি, আর আমি সালাম দেওয়ার পর অজ্ঞান হয়ে গেলেন। জানি না কি হয়েছে হঠাৎ। রুহানি সৈয়দ ছেলেকে আঁকড়ে ধরে বললেন, এক কাজ করো, দ্রুত গিয়ে তৈরি হয়ে নাও, হসপিটালে যেতে হবে আমাদের। এমহান শাহরিয়াও তখন টকবগিয়ে এলেন। ছেলের এই অবস্থা দেখে তিনিও হতবাক। দুজনের মনে সন্দেহ দানা বিঁধেছে। ছেলের এতকাল উচ্ছৃঙ্খল জীবনযাপনের কারণে কি সংঘটিত রোগ হয়েছে? আয়রা আমিরাকে দ্রুত হিজাব পরিয়ে দিয়ে মুখটা নেকাবের আড়ালে বদ্ধ করে দেয়। নিজেও খুব দ্রুত একটা বোরখার সাথে নেকাব পরে বেরিয়ে আসেন। সে ভীষণ ইতস্ত বোধ করলো এবং এমন মুহূর্তে অতঃপর তারা দ্রুতই তাকে নিয়ে হসপিটালে গেল। হসপিটালে তাকে ভর্তি করানো হলো। অবস্থা ছিল খুবই বেগতি। সাধারণ মানুষের 103 সেলসিয়াস অথবা 104 সেলসিয়াস ডিগ্রি জ্বর হলে সে নেতিয়ে পড়ে। সে স্থানে জুনাইদের জ্বর ছিল 107 সেলসিয়াস। এসব বিয়ার কুইস। তার জটিলতা কমাতে ডাক্তাররা জুনাইদকে হসপিটালে ভর্তি করিয়ে দেয়। তার উপর বড়লোক পরিবারে হওয়ায় দারুণ টাকার গুচ্ছটাও বাড়ানো যাবে। জুনাইদের হসপিটালের কাপড়ে শুয়ে আছে কেবিনে, হাতে ক্যানুলা, এখনো অজ্ঞান সে। এখন রাত হয়তো 8টা নাগাদ হবে। রুহানি সৈয়দ ছেলের স্পর্শে বসে তিনি একবার আর চোখে আয়রার দিকে তাকালো। সেবার যখন প্রথমবারের মতো আয়রাকে তিনি দেখেছিল তখন আমরা ছিল বিবাহিত এবং ফারিসের স্ত্রী। তবে সময়ের অবর্তনে ফারিসের সাথে আমিরার তালাক হয়ে যাওয়ার ঘটনা তার কানে ঠিক এসেছিল। এর কারণে তিনি আয়রাকে তার ঘাড়-তেরা ছেলে জুনাইদের জন্য ঠিক করেন। বিয়ে মেয়েটা আনময় হয়েছে নাকি মতো তা তার জানা নেই। ছেলের জন্য যদি দুই একটা গুণা হয়েও থাকতে তাতে মাতৃত্ব মন যদি শান্তি পায় তাহলে ক্ষতি কি? তিনি মিষ্টি কণ্ঠে আয়রাকে কাছে ডাকলেন, আম্মু, এদিকে আসো। এমহান শাহরিয়ান তখন ডক্টরের সাথে কথা বলতে বাহিরে গিয়েছিল। আয়রা আমিরাকে সোফায় বসিয়ে রেখে রুহানি সৈয়দের কাছে গেলেন। তিনি তাকে ডেকে বললেন, আম্মু, তুমি কি একটু আমার ছেলের পাশে বসতে পারবে? আমি একটু ওযু করে আসি, নামাজটা আদায় করে এসে আমি আবারও বসবো। আয়রা নিষেধ করতে পারেন না, করবে বা কি করে? একজন মা এভাবে আকুতি করলে মুখের ওপর না বলা যায়। আয়রা নিজেকে শান্ত করলো। অতীতকে আঁকড়ে ধরে বাঁচার কোনো মানে নেই। আর না তাকে অতীতের জন্য বর্তমানে অবহেলা করা স্পর্ধা আয়রার আছে। আয়রা নীরবের ওপর নিজ মাথা নাড়িয়ে সম্মতি জানায়। জি আমি। রুহানি সৈয়দ মিষ্টি হাসলেন। মেয়েটার একদম শান্তশিষ্ট। তিনি একগাল হেসে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে আমিরার সাথেও কথা বলে গেলেন। দাদিজান, কি খাবেন আপনি? আমিরা শান্ত বাচ্চার ন্যায় সোফায় বসে সকল কিছু অবলোক করেছিল। বোধ বুদ্ধি তার অপদিক। সে এক লকমা মায়ের ওপর নজর রাখে। আয়রা তাকে চোখের মধ্যে আশান্ত করতে বাচ্চা বাচ্চা বুড়িতে সে বলে, এত্তনি খাবার আনলে আবে। রুহানি সৈয়দ হাসলেন। আমিরা দুগালে ওষ্ঠ ছুঁয়ে চলে গেলেন এশারের নামাজ আদায় করতে। হসপিটালে ওই কেবিন নাম্বার 403 এর পিন পতন নীরবতার সাথে সাথে কেবলই আয়রা, আমিরা এবং জুনাইদের উপস্থিত ছিল। আমরা আয়রা প্রথমবারের মতো জুনাইদের চেহারা গভীরভাবে নজর রাখে। ছেলেটা তুলনার চেয়েও
অধিক সুন্দর, অনেকটাই। পুরুষটির দীর্ঘ পল্লবযুক্ত চক্ষু বিশেষ, শক্ত চোয়ালের সাথে এত সুন্দর মখমলের কোষ্ঠদ্বয়ের সাথে মিশ্রণ কপাল। আয়রা প্রথমবারের মতো তাকে নিজের স্বামী রূপে কল্পনা করার চেষ্টা করলো। কে এই পুরুষ যে কিনা খুবই উচ্ছৃঙ্খল সাথে ভীষণ অসভ্য? প্রথম সাক্ষাতে কিনা যার উপর সে অসন্তুষ্ট হয়েছিল। আয়রা আনমনে হাসি পেল। সে আল্লাহ তাআলার ওপর পূর্ণ বিশ্বাস রাখে, তবুও তার হারি পেল যেন তার ভাগ্য ঘুরিয়ে ফিরে সে মানুষটির কাছে এসে উপনীত হয়েছে, যার কথা সে কম্মিনকালেও ভাবেনি। এরই মাঝে এত ঘন্টার পর অতি ধীরে পিনপতন নজরে চোখ মেলে চাইল জুনায়েদ। চারিদিকে চোখ ফেরানোর সময় আকম্মায় আয়রাকে তার পাশে দেখে ভূত দেখার মতো চমকে গেল। চোখ দুটো তার বড় বড় হয়ে গেল। তার অবাধ্য কণ্ঠস্বর যেন আজ ফিকে হয়ে আয়রার সম্মুখীন। তবু সে কোনো রকম বলল, দূর হও তুমি, সামনে থেকে সরে যাও। আয়রা হতবাক হলো। সে দ্রুত সরে আসলো সেখান থেকে। মিহিস্বরে শুধালো, আপনার কি কিছু প্রয়োজন? আয়রা নরম মস্তকে দাঁড়িয়েই রইল। তা দেখে জুনাইদ এক পলক তার দিকেই ফিরল। আয়রা মলিন এবং অতি শান্ত আদল জুনাইদকে আহত করে। কি হচ্ছে তার সাথে? নিজের মনে সে নিজেকে প্রশ্ন করে, কি হচ্ছে এসব আমার সাথে? আমাকে কি এই মেয়েটা কালো জাদু করেছে? ও গড! সে বিরক্ত হলো ভীষণ। একই সাথে শান্তি এবং বিরক্ত। উচ্চবিলাসিতা জীবন মোটেও ছাড়তে চায় না, অথচ এই মেয়েটা তার জীবন সম্পূর্ণ ওলটপালট করে দিচ্ছে। সে সময় নিয়ে আমিরার প্রাণে তাকায়। সে খেয়াল করেনি যে আমিরাও এখানে উপস্থিত। তাহলে নিশ্চয় সে এমন আচরণ করতেন না। 107 সেলসিয়াস জ্বর নিয়েও সে আয়রার চিন্তায় বিভোর। সে কিছুক্ষণের মাঝে আবারও জ্ঞান হারালো। শরীরের অত বেশি উত্তাপ তার সহ্য হলো না। ভীষণ চেষ্টা পরও সে চেয়েও চোখ খুলে রাখতে পারলো না। আয়রা হকচকিয়ে চোখে চেয়েই রইল। হুট করে জ্ঞান ফিরল, আবার হারিয়ে গেল। আয়রা বিচক্ষণ। সে দ্রুত ডক্টরকে ডাকলো। ডক্টর এসে জুনায়েদকে দেখে পরখ করলো ভীষণ শান্তপনে। স্টেথোস্কোপের সাহায্যে গম্ভীর মুখে হয়ে হার্টবিট চেক করলো। বলল, পেশেন্ট হার্টবিট ভীষণ ফাস্ট। 107। জ্বর বেসিক্যালি বেয়ার, সাধারণ মানুষের হয় না, তবে আল্লাহর সঙ্গে থাকলে অবশ্যই তিনি রিকভার করে খুব দ্রুত। ডক্টর জুনায়েদের জ্ঞান ফেরার অপেক্ষা করতে বললেন, সাথে স্যালাইনের ডোর হালকা বাড়িয়ে দিয়ে গেলেন। আয়রা চিহ্নিত মুখে চেয়ে রইল। আমিরার পাশে দাঁড়িয়ে মুখ হাত দিয়ে বসলো। এক দৃষ্টিতে চেয়ে রইল জুনাইদের পাশে। সুশ্রী মুখশ্রী ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে, সাজানো গোছানো সিল্কি, চুলগুলো উস্কো খুস্কো, হাতে ক্যানোলা লাগানো বিবর্ণ মুখ। আয়রা কখনো ভাবেনি জুনাইদের সাথে দ্বিতীয় সাক্ষাৎও তার এমন হবে। পাশ থেকে আমিরা তাকে ডাকলো মিহি এবং বাচ্চা বাচ্চা কণ্ঠের, আমি জান, আঙ্কেলের কি হয়েছে? আয়রা মলিন মুখে হয়ে আমিরার প্রাণে তাকালো। তাকে নিজের কোলে বসিয়ে মাথায় চুমু খেয়ে বলল, আঙ্কেল অসুস্থ আম্মি জান। বেশি? জি আমি জান। অমনি ছোট সত্তাটি কি মনে করে যেন নিজের দুহাত উপর তুলল। ছোট্ট ছোট্ট কোমর দুহাত উঁচু করে নিজের রবের কাছে দোয়া চাইলে সেও অজানা আঙ্কেলটির জন্য। আল্লাহ, আঙ্কেল তো কত্তারি ভালো, তবে দিন। অমনি আমিরা এহেন কাণ্ডে আবেগে অপ্লুন হলো। মেয়েটাকে জড়িয়ে ধরে বসেই রইল। কিছুক্ষণ পর দেখা গেল জুনাইদের ঘোরের মাঝেই বিড়বিড় করছে সে। আমিরাকে রেখে গিয়ে গেল। 2 কদম বাড়িয়েই জুনাইদের কাছাকাছি গিয়ে কান পাতার চেষ্টা করলো। নেকাব ধরে মুখ খানিকটা নিচু হয়ে ঝুঁকে পড়লো সে। জুনাইদের ঠোঁট তখন বিড়বিড় করে কিছু বলতে চলেছে। আয়রা শোনার চেষ্টা করেও শুনতে পেল না, যার দারুণ আরো খানিকটা নিচে ঝুঁকে পড়লো। জুনাইদের ওষ্ঠ একদম কাছেই নিজের কান পেতে শুনতে পেল বিড়বিড় বলা কিছু বাক্য। ওই মেয়েটা আয়রা কিছুই বুঝে উঠল না। জুনাইদ আবারও বিড়বিড় করে আরম্ভ করলো, পানি পানি। এবারে আয়রা বুঝলো না জুনাইদের আকাঙ্ক্ষা। সে দ্রুত উঠে ডাক্তারের কাছে গেল। যাওয়ার আগে আমিরাকেও বলে গেল, আমি জান, আপনি এখানে বসে থাকবেন কেমন? নড়বড়ে না যেন। তারপর নিজে বিড়বিড় করলো সে, আল্লাহ, এ কোন সাফাদে ফেলে দিলেন আপনি আমাকে? এখন তো এখানে
আম্মু আব্বু নেই। আয়রা কিছুক্ষণের মাঝেই ডক্টরের সাক্ষাৎ নিয়েই ফিরে এলো। ফিরে এসে যা দৃশ্যমান হলো তা দেখার মোটেও সে প্রস্তুত ছিল না। সে অবাক চোখে তাকিয়ে রইল সেদিক প্রাণে। জুনাইদের শক্তপোক্ত বুকে ছোট আয়রার দেহখানা। জুনাইদ আয়রার নরম দেহকে নিজের মাঝে আষ্টপৃষ্টে জড়িয়ে রেখেছে। তার ক্যানোলাযুক্ত হাতটি আমিরার পিঠে। আমিরাও নিজের নরম দুহাতে তাকে জড়িয়ে ধরেছে। দুজনে আদলে মায়া এবং আদলে জোয়ার, যেন সত্যিকারের কোনো বাবা মেয়ে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প তাকদীর চলবে।